মানে আমি এখন আসলে ডিটেল পড়ি নেই। তো সেকেন্ড ইনিংস যেই অর্থে শুরু হয়েছে, তো প্রথম ইনিংসের এন্ডিংটা কি, রেজাল্ট কি, এটা তো বলা দরকার ছিল। প্রথমত হলো যে ইনিংসে যে কয়টাই করুক, প্রত্যেকটা ইনিংসের তো একটা ফিনিশিং আছে। এখন দ্বিতীয় ইনিংস বলতে যদি সে বোঝায় যে আমরা এখন নির্বাচনের জার্নি শুরু করেছি, ভোটের ট্রেন ছেড়ে দিয়েছি, এবার আমাদের ইনিংসটা হলো একটা সুষ্ঠু নির্বাচন আনা। দেখেন ভাই যেরকম বললো এটা তো খুব কারেক্ট যে নির্বাচন সংস্কারটা করবার জন্য আপনাদের কত দিন দরকার সেটা আপনারা ঝেড়ে কাশেন, বলেন যে ভাই আর অন্তত 2 বছর থাকলে আমরা এইটা করতে পারবো। এখন আমরা বিএনপিকে বা জামাত ইসলামীকে যারা নির্বাচনটা চাচ্ছে তাদেরকে ভালো করে তো ধরতে পারছি না, এই জন্য যে এই সরকার তো একটা রোডম্যাপ, যেমন ধরেন প্রধান উপদেষ্টা 5 আগস্ট রাতে যে বক্তৃতা করেছেন, এই পুরো বক্তৃতাটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়েছি। এইখানে উনি যেটা করেছেন যে নির্বাচন নিয়ে অলমোস্ট একটা ভালো রোডম্যাপ দিয়েছেন, রাইট? তো এই ইনিংসের অন্তত হ্যাপি এন্ডিং হতে পারত। উনি এই নির্বাচনের আগে উনি ঠিক বারবার অসংখ্যবার বলেছেন, এমনকি ওই বক্তৃতার মধ্যেও বলেছেন সরকারের কাজ 3টা: বিচার, সংস্কার, নির্বাচন। তাহলে এই বিচার অনুযায়ী আগামী 6 মাস পরে যদি নির্বাচন হয়ে যায়, ডিসেম্বরে যদি তফসিল হয়ে যায়, আগামী 3 মাস বা 4 মাসে তফসিল হওয়ার আগে আমরা ঠিক কয়টা বিচার পাবো? মানে আপনি একদম জুডিশিয়ারিকে কোনো চাপ না দিয়ে, এটা তো একটা প্রসেস আছে, জানা যায় তো যে এই প্রসেসে এতদিন ট্রায়াল চললে এতদিনে রায় আসার কথা। সেই রায়টা নিয়ে কি আমরা কোনো কথা প্রধান উপদেষ্টার কাছে শুনেছি? না, শুনি নাই। নাম্বার 2, সংস্কার। প্রথম আমরা বলতাম সংস্কার, তারপর আমরা শুনলাম যে সংস্কার তো একটা অন্তহীন প্রসেস, আসলেও সত্য কথা, যুগের পর যুগ ধরে চলতে থাকবে, ফাইন। তারপর আমরা বললাম মৌলিক সংস্কার। মৌলিক সংস্কার কি? রাষ্ট্রের এমন কিছু মেরামত যাতে আবার কোনোদিন ফ্যাসিবাদ জেকে বসতে না পারে, কেউ যেন স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে, আবার আয়নাঘর না হয়, এই তো। তো এইটার জন্য ন্যূনতম কয়টা দরকার জিনিস ছিল? 4-5টা। এখন আমরা মৌলিক সংস্কারের কথা আজকে ছেড়ে দিয়েছি যে না, হচ্ছে না। তাহলে কি অন্তত 3-4টা সংস্কার। এই যে পুলিশ, যেই পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন, এই মানে এটা তো খুবই আমাদের জন্য শকিং। আপনি জানেন কিনা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এই কয়টা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, সেইখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন তারা এটা ঠিক করবেন। তাহলে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ, এবং নির্বাহী বিভাগ আবার কারো বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে এবং আবারও এরকম ঘটবে। মানে এরকম শুধু আমাদের রিপিটেশন করতে থাকবে। আমরা কি বলেছিলাম? একটা স্বাধীন পুলিশের কমিশন, এখন বলছি না স্বাধীনও না, তার আগেও প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। যদি এখানে 10 জন মেম্বার থাকে, এর মধ্যে 5 জন একদম গভর্নমেন্টের থাকবেন, বাকি 5 জনের একজন হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইরকম বিরোধী দল থেকে 2 জন। আপনি ন্যূনতম একটা স্টেক যদি তৈরি করেন তাহলেও পুলিশের কিন্তু একটা জায়গা তৈরি হয়। আপনি সেটাও করতে পারছেন না, আপনি আমলাতন্ত্রে কিচ্ছু করতে পারেন নাই। যারা দিনের ভোট রাতে করেছে, সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যেই আমলারা, মানে তাকে ধর্ষণ করা হয়েছে, এবং যেই আমলারা সেইটাকে আবার লেজিটিমেসি দিয়েছে যে ভালো ইলেকশন হয়েছে, সেই আমলাদের এখন কোথায়? সেই আমলারাই তো আবার ইলেকশন করবে, সেই আমলারাই এখন নতুন নির্বাচন করবে। তাহলে সেই আমলাদের ব্যাপারে আমরা জানি না, পুলিশের ব্যাপারে আমরা জানি না। এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের 64 জেলায় 64 জন রিটার্নিং কর্মকর্তা হবে কারা? এই যে ডিসিরা। তাহলে এই ডিসি জানে যে তার হাতে ক্ষমতা নির্বাচন কমিশনের শুধু নির্বাচনের সময়টা, তাহলে বাকি থেকে কন্ট্রোল করবে কে? এই যে সরকারে আসবে, তো স্বাভাবিকভাবে ডিসি চিন্তা করবে যে সামনে ক্ষমতায় আসবে, আমি আরও একটু তাকে ক্ষমতা আগাই দেয়, তাহলে আমার পোস্টিংটা একটু দ্রুত হবে, আমি সেক্রেটারিয়েটে চলে যেতে পারবো। তাহলে আমরা এখন এগুলো কি সংস্কার বলে? এখন আমি আপনাকে যদি বলি, আপনি সেকেন্ড ইনিংস শুরু করলেন, মানে নির্বাচন, এই দেশে নির্বাচন কে চায় না? ফ্যাক্ট ইজ, মানে আপনার প্রসেসটা কি, আপনি নির্বাচনটা কিভাবে করতেছেন? ডক্টর ইউনূস বলেছেন, 3 লাইনে বলেছেন বারবার নির্বাচনের কথা। উনি বলেছেন ঈদের উদযাপনের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যেরকম নির্বাচন করে, উনি সেই নির্বাচন দেখতে চান। দেশ থেকে বিদেশ থেকে মানুষ ঈদের মতো আনন্দ করবে নির্বাচনে। তাহলে সেই নির্বাচনটা কেমন হতে হবে? প্রত্যেকটা মানুষ যদি ফিল করে ভোট কেন্দ্রে শতভাগ নিরাপত্তার সাথে সে ভোটটা দিতে পারবে, তার উপরে হামলা হবে না, মামলা হবে না। তো আপনি বলেন 36,000 কেন্দ্রে 36,000 ক্যামেরা এখন টিভির আছে? বাংলাদেশের কোন মিডিয়ার বলেন তো পারলে 600 ক্যামেরা আছে? একটা ক্যামেরার তো দাম নাকি 5-6 লাখ টাকা। তো আপনি মানে এখন আমরা কি বলেছিলাম যে এটা ন্যূনতম, এই যে কাঠামোগত নির্বাচন কমিশন, এইটাকে ন্যূনতম, এই যে 64 জন জেলাকে রিটার্নিং কর্মকর্তা বানিয়ে আপনি কি একটা সেই ইলেকশন করতে পারবেন? ইভেন বিএনপিও কি এইরকম একটা যাচ্ছে তাই ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপির জন্য কি হ্যাপি হবে? বিএনপি কেন অপেক্ষা করেছিল যে একটা ভালো নির্বাচন হোক? এখন আমার যেটা কথা দেখেন সেটা হলো
যদি ওনারা এই 1 বছর থেকে এখন সেই রকম একটা নির্বাচন, যে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই, তাহলে বিএনপি তো বলেছিল প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন, তাহলে 1 বছর আপনারা থাকলেন কেন? আমরা সেই ইলেকশনেই যেতাম। সেই 3 মাস পর আমরা বিএনপির সাথে ঝগড়া করলাম, জামাতের সাথে ঝগড়া করলাম, কেন? যে ন্যূনতম একটা সংস্কার। আজকেও অন্তত 5টা শহীদ পরিবার আমাদের প্রেস ব্রিফিং এর আগে ফোন দিয়েছে, ভাই এই যে ডক্টর ইউনূস, ওনারা তো আর ইন্টারিম বোঝে না, এইগুলো কি সবই পরের সরকারের জন্য রেখে যাবে, উনি কিছুই করবে না? আপনি ভাবেন এই সরকার একটা ইমপ্লিমেন্টেশন না করে সে নির্বাচনে গেলে মানুষগুলো আসলে কে নিয়ে কি কোন হোপ তার থাকে? প্রথম কথা হলো, আরো অনেক কিছু না বলেও বিচারিক হত্যাকাণ্ডের কথাই সব থেকে বেশি বলা দরকার ছিল। কেন? ধরেন গুম খুন এই কাজগুলো যখন হবে, এগুলো তো ইলিগাল, আইনি মানে এগুলো অফেন্স, আপনি বিচার করতে পারবেন। কিন্তু ওয়েন মানে এটা জুডিশিয়াল কিলিং হয়ে যাচ্ছে, মানে আপনাকে হত্যাই করছে কিন্তু এটা আইনে সিদ্ধ, এটা তো ভয়াবহ। মানে আপনি ভাবেন যে এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এত করাপ্টেড হয়েছে, এটা নিয়ে আমার দেশে একটা নিউজ করলো, এবং আমার দেশ সম্পাদক এবং শফিক রেহমান জায়দিনের সাবেক সম্পাদক, ওনাদেরকে বিচারক প্রধান বিচারপতি দাঁড় করে শুধু রাখলেন না দীর্ঘক্ষণ, তারপরে বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। মানে আমার দেশ সম্পাদক বললেন আমি যেটা বলেছি এটা তো ফ্যাক্ট, এটা তো মিথ্যা কিছু না, আপনি আমাকে বলেন ট্রুথ ইজ নো ডিফেন্স। এর মানে হলো এই যে হাসিনা মনস্টার হয়ে উঠলো, এই মনস্টার হয়ে ওঠার পিছনে সব থেকে বড় মেকানিজমটা যেটা করেছে এটি অ্যাড্রেস করা হচ্ছে না। তো এইটা হলো এই বিচার বিভাগ, এই সুপ্রিম কোর্ট। সব কথা বাদ দেন, মানে স্কাইপ কেলেঙ্কারির মতো ভয়াবহ ব্যাপার, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা মিটিং করে করে রায় দিচ্ছে। আপনি ভাবেন এই যে পাকিস্তান রাষ্ট্রের কথা বলি না, কিন্তু এটির ভুক্তভোগী তো বিএনপিও, এটার ভুক্তভোগী তো অন্যান্যরা। এখন দেখেন এটা এখন নিয়ে ব্যাপার কেন? হচ্ছে এখানে একটা খুব ভালো রাজনীতি হয়েছে। রাজনীতিটা হয়েছে কি, আমরা যখন বিএনপির কাউরে বলি যে আচ্ছা আমরা তো সবসময় বলি 47-এর ধারাবাহিকতাই হলো আমাদের 71, কারণ 190 বছরের দীর্ঘ শাসনের পর আমাদের যে রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষা সেটার প্রথম সফলতা আমাদের 47, এবং সেই 47 আমরা সবাই মিলে তৈরি করেছিলাম। পাকিস্তানের ভুলে আমরা আবার 71 করেছি, এটা আমাদের বৃহত্তর শ্রেষ্ঠ অর্জন, এবং তার ধারাবাহিকতায় 24। তো আপনার 47 আর আপনার তো ঘোষণাপত্রের টেক্সট পড়ছেন, আপনার কাছে বলি এটা হলো 3রা অগস্ট আমরা দুইজন উপদেষ্টার সাথে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সারোয়ার ফারুকি, ওনার সাথে জুলাইয়ের বিভিন্ন যারা প্রেশার গ্রুপ, বিভিন্ন স্টেক হোল্ডার, আমরা মিটিংয়ে বসেছিলাম জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম নিয়ে। তখন আমরা টু দি পয়েন্টে প্রশ্ন করেছি যে আপনারা কি 1947 নিয়ে অ্যাড্রেস করেছেন, কেন আমরা 1000 বার বলেছি কোনোটাকে কোনোটার মুখোমুখি দাঁড় করা যাবে না, সব আমাদের ঐতিহাসিক অর্জন। 1947, 71, 24 দেশে এখন সব থেকে নোংরাভাবে যেটা চলছে 47কে 71-এর সাথে, 71-এর সাথে 24কে বারবার ক্লাস করানো হচ্ছে, অথচ প্রত্যেকটা আমাদের ঐতিহাসিক অর্জন। ওনারা আমাদেরকে বলেছেন হ্যাঁ 47কে অ্যাড্রেস করা হয়েছে, অথচ আমরা দেখলাম কি টেক্সটের মধ্যে শুরু হলো উপনিবেশবাদী লড়াই, উপনিবেশ বিরোধী লড়াই যে প্রায় 200 বছরের মধ্যে আমাদের এতগুলো পর্ব, তার চূড়ান্ত অর্জন তো 47। এইটা বলতে আপনার গ্লানি আছে? যখনই বিএনপিকে জিজ্ঞেস করি, জামাত ইসলামকে জিজ্ঞেস করি আপনার টেক্সট পড়েন নাই, তারা বলে এটা তো সরকার করেছে। সরকারকে বললে এভাবে সেভাবে বলে যে এই ওয়ার্ডিং থেকে চেঞ্জ করলে তাহলে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা ঘোষণাপত্রে জয়েন করবে না। মেকানিজমটা কি ভাই? মানে এটা কি তাহলে বিএনপি লিখে দিয়েছে বা জামাত লিখে দিয়েছে, সরকার বলছে না কেন? জামাতও তো বলছে যে আমাদের সাথে আলোচনা না করে নির্বাচনের ঘোষণা দেয়া, তাহলে আপনি সাইন করেছেন কেন? সেটি বলছে জামাত যদি নির্বাচনের বিষয়ে বলে কথা যে বলছে। ঘোষণাপত্র আমাদেরকে না জানিয়ে করেছে, তাহলে এই ঘোষণাপত্রে ডক্টর ইউনূস সাহেবের পাশে জামাতের সেক্রেটারি তারা ছিলেন। বিশেষ করে নির্বাচনের প্রসঙ্গটি আচ্ছা এনেছে নির্বাচন, যে তাহলে আপনার কি ধরেন আমরা টেক্সট চেয়েছিলাম, কিন্তু এই আমরা যে বলছি আসলো কি? না, এত কিছু যে আসলো না, মানে এটা তাহলে কি হবে? মানে এটা কি ইনকমপ্লিট অবস্থায় থাকবে? এটা নিয়ে আসলে সমাধান কি এখন হবে? এই ঘোষণাপত্রটা যেটা হয়েছে এটা হলো বাঙালি জাতীয়তাবাদ বলতে যে জিনিসটা এখানে কলকাতা থেকে গিলানো হয়েছিল, ওইটারই একটা সেকেন্ড পেজ হিসেবে ঘোষণাপত্রটাকে রেডি করা হয়েছে। এখানে 47-এর স্বীকৃতি নেই দেখেন, এবং সব পলিটিক্যাল পার্টিগুলো জনগণের বিপক্ষে কিভাবে অবস্থান নেয় দেখেন, তারা সবাই যে এক। 1975-এ শহীদ জিয়ার নেতৃত্বে তাকে যে ছাত্র জনতার ঐতিহাসিক যে মানে সিপাহী বিপ্লব, এখানে তো পলিটিক্যাল পার্টি ইনভলভ, এইটাকে অ্যাড্রেস করা হয়েছে। 1990 পলিটিক্যাল আন্দোলন অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু 90-এর থেকেও অনেক বেশি সিগনিফিক্যান্ট জানপরাণ দেওয়ার ক্ষেত্রে আমাদের পিলখানা মেসাকার, আমাদের শাপলা গণহত্যা, আমাদের নিরাপদ সড়ক আন্দোলন, অন্তত এই 3টে পর্ব গত 50 বছরের মধ্যে আমাদের ভয়াবহ ঘটনা। আমি ছোট করে খালি হাবিব ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড যে এখানে আসলো না, এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? না, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা, তারপর এটা হবে, এটা এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না, তাহলে হলো না। তাহলে একই কথা, লেখা তাহলে উচিত 7 ছিল। নভেম্বরও রাখা দরকার ছিল না, 90-ও রাখা দরকার ছিল না। 9 বছর আন্দোলন সংগ্রামের ফসল হলো না। 9 ভাই হাবিব ভাই 9 বছর এটা? আন্দোলনে যত মানুষ জীবন দিছে
তার থেকে অগণিত বেশি মানুষ শাপলায় জীবন দিছে না, পিলখানায় দিছে না, এবং তার চেয়েও বেশি কি 24-এ দিছে না। আমরা এটা করতে পারতাম। 24 আছে, 24 তো আছে, কিন্তু 24 তো হঠাৎ করে হয়ে যায় না, 36 দিনে 36 জুলাই চলে আসে নাই। এটা গত 16 বছরের দীর্ঘ করতে লড়াইয়ের গিয়ে মধ্য দিয়ে 16 আসছে। বছর লাগছে, 17 বছর লাগছে। এই 17 বছরে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 36 দিনে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এত অল্প সময়ে এত হত্যাকাণ্ড বাংলাদেশে কিন্তু সংঘটিত হয়নি। এই জন্য 24-এর একটা গুরুত্ব তো আছেই। আমার কথা হলো যে আমার 90-এরও গুরুত্ব আছে। 90 তোমার নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করি, বড় কোনো ব্যাপার না। এটা তো কত বড় অপরাধ। হাবিব ভাই দুইটা এটা ব্যাপার, কত একটা হলো বড় ক্রিমিনাল অপরাধ। অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো। দুইটারে আপনারা এক মনে করেন মানে কিনা? অবশ্য শোনো, সবসময় কথার ভিতরে এত কথা বললে তো হবে না। না, আপনারা ধরেন এই যে জামাতের যে আরে বাবা, বলেছে, শিখতে সেটাই হবে হোক। তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা, তাকে শিখতে আপনি হবে তো করবেন কিছু। কিনা? শিখতে হবে ভাই তো আমি কিছু। শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন তোমাদের না কাছ থেকে তো আমার যে এই যে আশাই জামাতের আমির বলেছে যে কি তোমাদের করবে। সাথে তোমাদের টক শোতে আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবো। আমার কথার মতো তো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমান মনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে এটা আপনাদের। আমরা শিখেছি। আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই, এখন আমাদের লাগবে না আপনাদের। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চাদের কথা কেন বাচ্চারা আছে? তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। বলে এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ তুমি জানায় না? এখানে শোনো, কথার ভিতর তোমার কথা তুমি বলো 100 বার বলো, বলো 100 বার বলো। কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ। না ভাই, তর্ক না। আপনারা তোমার কথা তুমি আবার তো কথা বলছো। 90 এর মতো আবার 90, হ্যাঁ 47 আপনারা 90 একটা ব্যাপার, 90 একটা তাহলে ব্যাপার। সাপলা একটা ব্যাপার না ভাই, এটা বলেন। সাবলা বলে দেন অস্বীকার না। করছে। তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন? অস্বীকার জামাত করিনি, কেন সেটার আমি বিপরীত অস্বীকার বলছে করিনি। না? আমার তোমার 71-এর কথা বলে তোমার লাগলো কেন? তাহলে না, কার লাগলো? তোমার আমি কখন লাগাইলাম? এই যে লাগলে। আমি বলেছি আমি আপনারা বললাম যে ক্রিমিনাল 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হ্যাঁ। যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো সবার সিরিজ হতে যায় না। ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 স্বাধীনতা চায় না বা সেটির বিপক্ষে আছে? তারা স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? সেটাই তো বলতেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার বলছি পাশে তো। জামাতের সেক্রেটারি দাঁড়াইছে, উনি কেন বলেন দাঁড়াতে পারে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে। আপনারা বলবেন, তাই আপনারা বলে আমার কথাই বলবো না। আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা মানে এই বলবো না। জামাতের সাথে আমরা দাঁড়াবো না। সেই বিএনপি কেন দাঁড়াবো? সেই কথা জামাতের বলবো না। সাথে তো বিএনপিরও জোট ছিল। না, সেই না। জামাতের সাথে বিএনপি ছিল। কেন জোট করছে? হ্যাঁ, এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে, কি আমরা বলে বলতেছি এগুলো? না এসব সমস্যা। বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কে বলো তুমি? এই আমি এই দেশে এই দেশে শোনো, জেল থেকে মুক্ত না, অবশ্যই না, অবশ্যই না। এই বাচ্চারা বেগম জিয়াকে অবশ্যই না। জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না। এই বাচ্চারা বেগম অবশ্যই জিয়াকে না। সবথেকে সম্মানের সাথে বিয়ে করছে এই বাচ্চারা। আপনারা পারেন নাই? অবশ্যই না না। পারলেন না, সেটা আপনারা অবশ্যই দেখেন যেত। জনগণের ভোট আপনাদেরকে অবশ্যই কি দেয়। মুক্ত হতো, অবশ্যই। দেখেন যদি একটা সুষ্ঠু হ্যাঁ, ইলেকশন হয়। অবশ্যই নো, অবশ্যই আমরা মুক্ত হতাম। কবে হইছে? জেলখানাতে- মির্জা আব্বাস ভাই বলছে কি? 1 মাস পরে আরে করছেন, ঈদের পরে আন্দোলন তো হতে গত পারতো। 10 বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে না, কত লোকের জীবন গেছে আমাদের একদিন তারা। জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি পারছে? আরে কথার ভিতর কথা আমি আপনি আপনার কথা বলেন। আচ্ছা, আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না, একটা মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মেছিল। বলছে যে সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো উচ্চকক্ষে পিআর বা রাষ্ট্রের মূলনীতি বা অন্য যা কিছু বলি, মানে এটি যদি না হয় বা এখানে যদি এই সুরাহাটা যদি সঠিকভাবে না হয়, এটা আরো অনেক দ্বন্দ্বের পর্যায়ে যাবে কিনা না, আসলে? দ্বন্দ্ব তো অবশ্যই যাবে এবং এটা ভয়াবহ পর্যায়ে রূপও নিতে পারে আমার ধারণা। তো এখন এই সরকারের যেটা করণীয়, কি করণীয় ছিল দুইটা। ধরেন বিএনপি তো এটা বিএনপির একটা খুব অনেস্ট জায়গা হয়েছে। ধরেন এই বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিল 10টা গুরুত্বপূর্ণ জায়গায়, এর মানে কি যে আমি আপাতত মানতেছি, পরে মানে আমি এটার সাথে একমত না, কিন্তু মানতেছি আপাতত। এরপরে সংসদে গিয়ে সে যদি বলে যে ভাই আমি তো আগেই জানাইছিলাম, তো আমি এখন প্র্যাকটিক্যাল না, এটা আমার জন্য পারতেছি না, আপনি তো তারা ধরতে পারবেন না, কারণ সে তো বলবে আমি আগেই তো তোমার বলছি নোট অফ ডিসেন্ট দেয়া। তো এখন ব্যাপার হলো হাবিব ভাই যেটা বলছে এইটা ভালো, এটা যদি আমাদের পলিটিক্যাল কালচারটা অতটুকু সুন্দর হইতো। এখন ধরেন বিএনপি আসলো, কিন্তু বিএনপি একটা বাস্তবায়ন করলো না। তো হাবিব ভাই বলেছে যেটা, যে 5 বছর পরে তাহলে অন্য কারো ক্ষমতা দিবে। এবার ধরেন বিএনপি আসলো, বিএনপি একটা করলো না, তারপরে ক্ষমতা আসবে কি জামাত? জামাতও তো করবে না, কারণ তার প্রমাণ হইলো জামাতও যদি ওই জনতার পক্ষের কথাই বলতো, সে তো 47-এর পক্ষ থেকে এবারই করতে পারতো। কিন্তু জামাত এখন 47 নিয়ে রাজনীতি করছে। মজার একটা কথা বলি, জামাতও কিন্তু ঐতিহাসিকভাবে 47-এর বিরোধিতা করছিল, এখন কিন্তু সে 47-এর রাজনীতি করতে চায়। 47 ভাবে কিন্তু 47-এর ঐতিহাসিক বিরোধিতা জামাতে ইসলাম করেছে। তো এখন আমাদের মুশকিল হলো, দেখেন এই যে জনগণ, তারা যাবে কই? আইদার তার ঘুরপাক খাইতে বিএনপি, নইলে জামাত, নইলে এনসিপি। এখন তো আওয়ামী লীগ নাই। কিন্তু এই যে 5 বছর চলে গেল, 5 বছর তো জনগণের কাছ থেকে তো নষ্ট হলো। আমার সবার নষ্ট হতো। এখন ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার, সেটা একটা কাজে যেটা করা যেতে পারে, দেখেন এইটার ন্যূনতম একটা গণভিত্তি তৈরি না করে যদি আপনি যান,
তাহলে তো আমরা এই সরকারের ঐক্যমত্য কমিশনের দরকার ছিল না। বিএনপির যে 31 দফা, ইটস গুড এনাফ। রাষ্ট্র সংস্কারের যে 31 দফা বিএনপি দিয়েছিল, তাহলে আমরা পুরো বাংলাদেশের জনগণ বিএনপির আরেকবার সুযোগ দিতাম 31 দফার উপরে। এবার বিএনপির ধরতাম যে তুমি 31 দফা দিছো, ধরো নাই। তো তুমি যদি এই যে ঐক্যমত্য কমিশন করে এর কোনোটাই বাস্তবায়ন দেখাই যেতে না পারো, অথবা ন্যূনতম একটা আইনি ভিত্তিও তৈরি করতে না পারো, তাহলে তোমার আমি এত সময় কেন দিয়ে নষ্ট করলাম? রাদা বিএনপি 31 দফা দিয়েছে, আমরা দেখতাম বিএনপি কয়টা পারে, না পারলে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করতাম। তো বিএনপির 31 দফাও আমরা মানলাম না, আর এখন তুমি এটা বলতেছো যে এটা নির্বাচিত সরকার এসে করবে। তার জন্য যেটা জরুরি সেটা হলো ন্যূনতম একটা গণভোট দেয়া। গণপরিষদ নির্বাচন যদি খুব কঠিনও হয়, আমরা বুঝতেছি, এটা করতে পারলে সেই দুর্দান্ত। গণভোট দেওয়ার ব্যাপারে তো অন্তর্বর্তী সরকারেরও তো কোনো ধরনের আগ্রহ বা কোনো কিছু নাই আসলে নাই নাই, তো? এটা আমরা নাই। জিজ্ঞেস করেছি। তাহলে এর মানে এখন ধরেন তাহলে হবে কি? হবে হলো এইটা জনগণ অন্তত এস্টাবলিশ করতে পারবে এই যে জুলাই চার্টারটা হলো, এইটার ব্যাপারে জনগণের ম্যান্ডেট আছে। এখন দেখেন তো এই জুলাই চার্টারের ব্যাপারে পলিটিক্যাল পার্টি ছাড়া আর কোন স্টেক হোল্ডার কি এখানে বসেছে? না, বসে নাই, কারণ দেশ তো চালাবে পলিটিক্যাল আমি পার্টি। 30 সেকেন্ড